সমসাময়িক বিষয় নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি বলেন, আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য বাইরে মিছিলে মিছিলে প্রকম্পিত গোটা এলাকা। ঘরের ভেতরে আছেন ডাক্তার সেলিনা হায়াত আইভি। আইন শৃঙ্খলা বাহিনী ঠিক 90 দিনের মাথায় 90 দিন যেতে না যেতেই তারা কিন্তু একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের কোটি কোটি মানুষকে উপহার দিয়েছিল এবং আজকে পর্যন্ত বাংলাদেশের দীর্ঘ 54 বছরের ইতিহাসে আজকে কিন্তু সেই নির্বাচনটিকে নিয়ে কেউ কোনো সমালোচনা করেনি। কাজে এটা বুঝতে হবে যে নির্বাচন দর্শক, গতকাল রাতে নারায়ণগঞ্জে পুলিশে আইবিকে ধরার জন্য যে অভিযানটি চালিয়েছিলেন সেই অভিযানে কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন পুলিশ বাহিনী, এবং অন্যদিকে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে গিয়েছেন তাকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছেন আসিফ নজরুল। সত্যি কি আসিফ নজরুল সাহায্য করেছেন কিনা এবং এই বিষয় নিয়ে তিনি তার বক্তব্য পরিষ্কার করেছেন ইতিমধ্যে। এবং যেই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যাচ্ছেন, কেউ গ্রেপ্তার হচ্ছেন, ঠিক এই সময়ে বিএনপি নির্বাচন নিয়ে মরিয়া হওয়ার কারণ কি? প্রিয় চলুন আমরা বিস্তারিত কয়েকটি ভিডিওতে দেখব। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি বলেন, আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই, খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর, যা কোনোভাবেই আমার আইন মন্ত্রণালয়ের অধীনে এখতিয়ারভুক্ত বিষয় নয়। তিনি বলেন, আমার আইন মন্ত্রণালয়ের অধীনে আছেন নিম্ন আদালতের বিচারকরা। আপনারা নিশ্চয় জানেন, আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেওয়া না বা কারো চলাচলে বাধা প্রদান করা না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুযোগ রাখার লক্ষ্যে আইসিটি আইনে সংগঠনকে নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রণালয়ের খসড়ায় ছিল। আইন উপদেষ্টা হিসেবে আমি নিজে এটা উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করেছি। আমার উত্থাপিত খসড়ার আমি বিরুদ্ধে যাব, এটা কিভাবে সম্ভব? উপদেষ্টা পরিষদের সভায় কোন উপদেষ্টা কি ভূমিকা রেখেছেন এ নিয়ে আমাকে ছাত্র উপদেষ্টাদের বা অন্য কাউকে দোষারোপ করবেন না। সেখানে যা সিদ্ধান্ত হয় তার দায় দায়িত্ব আমাদের প্রতিটি উপদেষ্টার। আমাদের মধ্যে আওয়ামী লীগের বিষয় ব্যবস্থা গ্রহণের প্রশ্নে কোনো দ্বিমত নেই, তবে পদ্ধতি নিয়ে সবার নিজস্ব মতামত থাকতে পারে। তিনি বলেন, আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে আইসিটি আইন চাইলে আমরা কয়েকদিনের মধ্যে সংশোধন করতে পারবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন আইন সহ অন্য আইনগুলো আছে, কাজেই আইন কোনো সমস্যা না। অন্যান্য দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালত এই সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় আসলেই আইনগতভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে। আমরা সেই প্রত্যাশায় আছি। বাইরে মিছিলে মিছিলে প্রকম্পিত গোটা এলাকা। ঘরের ভেতরে আছেন ডাক্তার সেলিনা হায়াত আইভি। আইন শৃঙ্খলা বাহিনীরা এসেছেন তাকে গ্রেপ্তার করতে, কিন্তু সাবেক এই মেয়রের সমর্থকদের উপস্থিতি জানান দিচ্ছে তাকে গ্রেপ্তার করা এত সহজ না। ঘড়ির কাঁটায় রাত তখন 11:30। একদিকে পুলিশ, অন্যদিকে আইভির কর্মী সমর্থকরা। সব মিলিয়ে পুরো পরিস্থিতি গুমোট। এরই মধ্যে ভেতর থেকে সাবেক এই মেয়র জানালেন তাকে গ্রেপ্তার করতে হলে অপেক্ষা করতে হবে সকাল অবধি। রাত গভীর হওয়ার সাথে সাথে হয়তোবা শঙ্কাও বাড়ছিল আইভিকে গ্রেপ্তার করতে আসা পুলিশ সদস্যদের মাঝে। বাইরে এত কর্মী সমর্থকদের ভিড়ে আনা হলো বাড়তি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এভাবেই মিছিলে মিছিলে কেটে গেছে সারা রাত। সকালের আলো ফুটতেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার ভোর 5:45 শহরের দেওভোগ এলাকায় তার নিজ বাসভবন চুনকা কুটির থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাড়ির আশেপাশে তার বিপুল সংখ্যক সমর্থক পুলিশের গাড়ি লক্ষ্য করে পটকা ফুটিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে আইভীকে গ্রেপ্তার করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবনে প্রবেশ করতে চাইলে এলাকাবাসীর বাধার মুখে পড়ে। এ সময় আইভীর বাড়ির প্রধান ফটক অবরোধ করে তার মুক্তির দাবিতে নানা স্লোগান দেয় কর্মী সমর্থকরা। এ সময় আইভীর বাড়ির দিকে যাওয়ার 4টি রাস্তায় বাস, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভীর সমর্থকরা। তার গ্রেপ্তার ঠেকাতে আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় পুরো এলাকা ঘিরে ফেলার ফলে বাড়ির ভেতরেই গ্রেপ্তার করতে আসা পুলিশের দলটি আটকা পড়েন। রাত 12টার দিকে পুলিশের অতিরিক্ত ফোর্স আসে ঘটনাস্থলে। রাত ভর আইভীর কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনার পর ভোরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাড়ির ভেতরে প্রবেশ করে। তবে আইভী রাতের সময় গ্রেপ্তার করার বিষয়টি অস্বীকৃতি জানালে রাতভর অপেক্ষা করে সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী মামলা নম্বর 3924, এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে। এই মামলায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করছে। অদ্য কিছুক্ষণ আগে তাকে আদালতে তোলা হয়। আইনের আবেদনের প্রেক্ষিতে আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এদিকে গ্রেপ্তার করার সময় সেলিনা হায়াত আইভী প্রশাসনের কাছে প্রশ্ন রেখে জানতে চেয়েছেন তিনি কারো ওপর জুলুম করেননি, কাউকে হত্যা করেননি, চাঁদাবাজিও করেননি। তাহলে মিথ্যা মামলা দিয়ে কেন তাকে গ্রেপ্তার করা হলো? কি কারণে? আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতি, সততার কিসের মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে ইনশাআল্লাহ। জয় বাংলা। সেলিনা হায়াত আইভী 2003 সালে বিএনপি জোট সরকারের আমলে প্রথম নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর 2011 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে শামীম ওসমানকে লক্ষাধিক ভোটে হারিয়ে দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হন। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 19 আগস্ট দেশের বাকি সিটি কর্পোরেশনগুলোর মতো টানা 3 বার নির্বাচিত সিটি। দুটি বিষয় নিয়ে কথা বলেছেন মূলত। একটি হচ্ছে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রায়ন এবং নির্দিষ্টভাবে তারা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে নির্বাচনে তারা হয়তো মনিটরিং করতে আসতে পারেন এবং যদি সেটা হয় তাহলে সেটা কিভাবে সম্ভব হতে পারে এবং সেটা কখন সম্ভব হতে পারে। তো মূলত এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। নির্বাচন তো কবে হবে না হবে আপনারা এটা আবেদন জানাচ্ছেন এবং অন্যান্য যারা দল তারাও কিন্তু এখন নানাভাবে বলছে। বিশেষ করে গতকাল রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যাওয়ার পর থেকে এনসিপিও কিন্তু বলছে যে আসলে এই সরকার ঠিকভাবে পারফর্ম করতে পারছে না। আপনারা কিন্তু আগেও বলেছেন যে যদি একটা নির্বাচন সরকার না আসে সেই ক্ষেত্রে রাষ্ট্র ঠিকভাবে পারফর্ম করে না এবং ষড়যন্ত্রের আরো বেশি উৎসাহিত হয়। তো আজকে নির্বাচন আসলে কবে নাগাদ হতে পারে এইসব বিষয়ে আলোচনা হয়েছে কিনা? দেখুন, আমি কারো সমালোচনা করতে চাই না। একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি বাংলাদেশের ইতিহাসে যেটি রয়েছে। আমি তাদেরকেও একত্রই বলেছি যে আমরা এরশাদের পতনের সময় দেখেছিলাম একটি কেয়ারটেকার সরকার এসেছিল এবং সেটাও কিন্তু আজকের মতো একটি ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার ছিল এবং তারা কিন্তু ঠিক 90 দিনের মাথায়, 90 দিন যেতে না যেতেই তারা কিন্তু একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের কোটি কোটি মানুষকে উপহার দিয়েছিল এবং আজকে পর্যন্ত বাংলাদেশের দীর্ঘ 54 বছরের ইতিহাসে আজকে কিন্তু সেই নির্বাচনটিকে নিয়ে কেউ কোনো সমালোচনা করেনি। কাজে এটা বুঝতে হবে যে নির্বাচন
সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে গেলে যে অনির্দিষ্ট কোনো সময়সূচি নিতে হবে তার পেছনে কোনো যৌক্তিকতা নেই। এটা 90 দিনেও করা সম্ভব। এখন তো ইতিমধ্যে প্রায় 9 মাস হয়ে গিয়েছে। তো কাজে এই বিষয়গুলো তো মানুষের আলোচনায় আসবে অবশ্যম্ভাবী। এটা আমরা যদি নাও করি তাহলেও কিন্তু মানুষ চুপ করে থাকবে না। কাজে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কত দ্রুত এটা করা যায় বা বিএনপি কখন এই নির্বাচনটি প্রত্যাশা করছে। এবং আমাদের বক্তব্য তো স্পষ্ট, এটা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে আমরা বলেছি যে এবছরের শেষ নাগাদ যদি নির্বাচন হয় তাহলে এটা জনগণের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য হবে আর বিশ্বাস করি। এবং কোনো অহেতুক যদি কোনো বিলম্ব হয় তাহলে যে সমস্যাটি আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশের যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সেটা কিন্তু আজকে থেকে 9 মাস আগে 5ই অগাস্টের পরে যে পরিস্থিতি ছিল তা থেকে সম্পূর্ণ আলাদা। যদি বাংলাদেশের স্থিতিশীলতা কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে কিন্তু এটা 18 কোটি মানুষের জন্য ক্ষতিকর হবে। এবং সেজন্য আমরা একটি কথা জোর দিয়ে বলেছি যে জনগণের যারা সত্যিকার প্রতিনিধি, এবং সেই জনগণের সত্যিকার প্রতিনিধি যেটা নির্ধারিত হতে পারে একমাত্র একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচনটি যত শীঘ্র হয় তাহলেই আমরা বিশ্বাস করি সেটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে। এবং সেই কথাটি আমরা তাদের বলেছি। এবং আমরা তো গণতন্ত্র উত্তরণ চাই। একটি ফ্যাসিস্ট সরকার ছিল, এটা তো বাংলাদেশের যারা রাজনীতি নাও করে তারাও তো যেটা জানে। কাজে সেই পরিস্থিতি থেকে আমরা বের হয়ে এসেছি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। এটা বাংলাদেশের মানুষের গৌরব। এবং আমরা চাই যে এখন এই অন্তর্বর্তীকালীন পরিস্থিতি থেকে যত দ্রুত সম্ভব আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যেতে পারি, যাতে করে দেশের মানুষের সত্যিকারের কল্যাণ সাধন হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দেখুন, এই প্রশ্নের উত্তরে তো একটা খুব সহজ যে কথা, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, এবং জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। এটা হচ্ছে আমাদের যেটা বক্তব্য। তার সঙ্গে আমি নিজেরও একটি বক্তব্য যোগ করছি। আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, বা তাদেরকে গ্রহণ করা হবে কি হবে না, বা তাদের নিষিদ্ধ করা হবে কি হবে না। আমি যদি বলি যে এই প্রশ্নটা আওয়ামী লীগকে কেন জিজ্ঞাসা করেন না? তারা কি আসলেই নির্বাচন করতে চায়? তারা কি আসলেই গণতন্ত্র চায়? সেটা তো আওয়ামী লীগকে বলতে হবে। আওয়ামী লীগ তো আজকে পর্যন্ত 9 মাস চলে গেছে, একজন আওয়ামী লীগারকে আজকে পর্যন্ত দেখাতে পারবেন যে যারা বলেছে যে তারা দীর্ঘ 15 বছর ধরে এই মানুষের উপরে জুলুম করেছে, ফ্যাসিস্ট কায়দায় এদেশকে তছনছ করে দিয়েছে, লুটপাট করে নিয়েছে, তারা ভুল করেছে, তারা ক্ষমা স্বীকার করছে বাংলাদেশের মানুষের কাছে, তারা আজকে জনগণের মতামত নিয়ে নির্বাচন করতে? আওয়ামী লীগের একটি লোকও কি তা বলেছে? বলেননি। কাজে প্রশ্নটি আসলে আমাদের জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন। শুনছিলেন আমাদের নিউজগুলো এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের কি পরিস্থিতি। একদিকে আব্দুল হামিদ খান পালিয়েছেন দেশ ছেড়ে, আর আসিফ নজরুলকে দোষারোপ করা হচ্ছে। তবে ইতিমধ্যে আপনারা কিন্তু জানতে পেরেছেন যে এর সাথে আসিফ নজরুল জড়িত আছে কিনা। তিনি কিন্তু তার বক্তব্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এটির সাথে আসিফ নজরুল জড়িত নয়, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে কর্মসূচি চলছে এই কর্মসূচিও কিন্তু তিনি সমর্থন দিয়েছেন এবং বলছেন যে তারাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে কাজ করে যাচ্ছেন। তবে সবচেয়ে মজার বিষয় হলো যে একদিকে আওয়ামী লীগের নেতাকর্মী পলায়ন করছে এবং কেউ গ্রেফতার হচ্ছে, আর অন্যদিকে বিএনপি মরিয়া হয়ে লেগেছেন তারা নির্বাচন কবে দিবে, তারা নির্বাচনে জয়ী হয়ে আবারও তারা আওয়ামী লীগের পরিবর্তনে তারা স্বৈরাচারী রূপ ধারণ করবে। একটি তাদের পরিকল্পনা, এটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এই জায়গায় গণহত্যার বিচারের কোনো কুলকিনারাই হয়নি এখনো। সেই সময় তারা চাচ্ছে যে নির্বাচনটি আগে হোক, এবং নির্বাচন নিয়েই তারা কথা বলছে। এই যে এখন নির্বাচন নিয়ে কথা বলছেন, নির্বাচন কবে দিবে, বিগত দিন তো আপনারা কিছু করতে পারেন না, তাহলে কিছু করতে পারেন না এখন যাদের মাধ্যমে হয়েছে, যেভাবেই হোক হয়েছে, তাহলে আপনার কিছুদিন অপেক্ষা করতে সময়টি
কেন এত আপনার লম্বা মনে হচ্ছে? এটি একটি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন হবে, একটি ব্যবস্থা করতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে এখন নির্বাচন দিলে আমরা জুড়েই আসন দখল করে নেব। এমনটি যদি না হয়, আবার যদি স্বৈরাচারী বসে যায় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে নির্বাচন হলে, আওয়ামী লীগ অংশগ্রহণ করলে তারা যে ক্ষমতায় যাবে না বা তারা যে আগের মতো যে আসন দখল করবে না, সেটি কি? অর্থাৎ আপনারা কি চাচ্ছেন দেশের জনগণকে বিপদে ফেলার জন্য?